অবৈধ ইউনূস সরকারের কিংস পার্টি বা নবগঠিত এনসিপি নেতা নাহিদ ইসলামকে ইউনূস কোটায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। ভাষণে বৈষম্য বিরোধিতার কথা বলে নাহিদ ইসলাম সবচেয়ে বড় করে বৈষম্যকেই রাষ্ট্রের নিয়ম করার ঘোষণা দিয়েছেন। রাজনীতির মাঠে সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নামের যে ধারণাটি দীর্ঘকাল ধরে আমাদের আলোচনায় ঘুরে ফিরে আসে, ঠিক সেই জায়গাটিতেই আজ বড়সড় এক প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিলেন খোদ বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মুখ। একজন সাধারণ এমপি প্রার্থী হয়েও জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার এই যে বিশেষ প্রিভিলেজ বা সুবিধা, এটা কি অন্য প্রার্থীদের প্রতি অবিচার নয়? অন্য দলের প্রার্থী, এমনকি বড় কোনো জোটের প্রধানত এই রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ব্যবহার করে নিজের ইশতিহার প্রচারের সুযোগ পাননি। তাহলে নাহিদ ইসলাম কোন জাদু বলে বা কোন মেটিকুলাস কোটায় এই সুযোগটি পেলেন, তা বুঝতে খুব একটা রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার প্রয়োজন নাই, কারণ কিংস পার্টি বলে কথা। এটা পরিষ্কার যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দলীয় বা গোষ্ঠীগত সুবিধা নেওয়ার যে পুরনো সংস্কৃতি, তা থেকে আমরা এক চুলো সরিনি, এবং এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, তারা এটাকে অন্য পর্যায়ে নিয়ে গেছে, শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। বিটিভি বা বাংলাদেশ টেলিভিশনের চরিত্র বদলের কথা আমরা শুনেছিলাম। বলা হয়েছিল এটি আর কোনো বিশেষ দলের বা ব্যক্তির গুণগান গাওয়ার যন্ত্র থাকবে না, কিন্তু বাস্তবতা কি বললো? মাহফুজ আলমদের কমিশন নেওয়ার নিয়োগে চলা বিটিভি কি আদৌ নিরপেক্ষ হতে পেরেছে? নাকি আগে যেখানে সাহেব বিবি গোলামের সংস্কৃতি ছিল, এখন সেখানে নেকাব আর চান্দা বাক্সের সংস্কৃতি জাকিয়ে বসেছে? বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আজ যখন নাহিদ ইসলাম একাই তার দলের এবং জোটের 18টি প্রতিশ্রুতির কথা শোনাচ্ছিলেন, তখন সাধারণ মানুষের মনে একটা প্রশ্নই জায়গাটা স্বাভাবিক, যে এত নতুন বন্দোবস্তের কথা বলে, এত নিন্দামন্দ করে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে সেই বাংলাদেশ টেলিভিশন তো দখল করেই রাখলো ইউনূস, তাই না? তা না হলে একজন প্রার্থীকে এভাবে একচেটিয়া প্রচারের সুযোগ দিয়ে নির্বাচনী আচরণবিধির এমন নগ্ন লঙ্ঘন কিভাবে সম্ভব হলো? তার মানে হচ্ছে ইউনূস নির্বাচন কমিশনকে ব্যবহার করে জামায়াত এবং এনসিপি কে ক্ষমতায় বসাতে চায়। আবারও সেটা প্রমাণ হলো না? হলো তো। নাহিদ ইসলাম তার ভাষণে গত 1.5 বছরের ব্যর্থতা, হতাশা আর ক্ষোভের কথা স্বীকার করেছেন। এটা রাজনীতির মাঠে এক ধরনের চতুর কৌশল। নিজের অনভিজ্ঞতা আর সীমাবদ্ধতা স্বীকার করে নিয়ে তিনি তরুণ প্রজন্মের কাছে আরেকটিবার সুযোগ চেয়েছেন। আরেকটিবার মানে কি? মানে তোরা তো ক্ষমতা দখল করেছিস, 1.5 বছর ধরে দেশ চালালি, কি করছিস? দেশটারে মব করে দেশটাকে শেষ করেছিস। কিন্তু প্রশ্ন হলো, গত 1.5 বছরে তারা যা অর্জন করা কথা বলেছে তার তো কিছুই হয়নি। যে সংস্কারের কথা বলেছে তা কোথায়? 2024 সালের জুলাইয়ে যে ভয়ঙ্কর সন্ত্রাস তারা চালিয়েছিল, তার মূল স্পিরিট বা চেতনা ছিল কোটা সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করা, কিন্তু সেটা না করে তারা ক্ষমতা দখল করেছে। ছাত্ররা চেয়েছিল মেধার ভিত্তিতে রাষ্ট্র চলবে, কোনো বিশেষ গোষ্ঠীর সুবিধার্থে নয়। অথচ আমরা কি দেখছি আজ? মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা যদি বৈষম্য হয়ে থাকে, তবে তথাকথিত জুলাই যোদ্ধাদের বা তাদের ঘনিষ্ঠজনদের জন্য রাষ্ট্রীয় সুযোগ সুবিধার যে দুয়ার খুলে দেওয়া হয়েছে, তাকে আমরা কি নাম দেব? জুলাই কোটা? হাদির কথা ধরুন, যদি হাদি হত্যা নিঃসন্দেহে একটি জঘন্য অপরাধ এবং এর বিচার হওয়াটা ছিল ন্যায় বিচারের দাবি, অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা ছিল রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু আমরা দেখলাম ভিন্ন চিত্র। হাদির পরিবারকে অ্যাপার্টমেন্ট দেওয়া হলো, তার সহোদরকে ব্রিটেনে বাংলাদেশের দূতাবাসে চাকরি দিয়ে পাঠানো হলো। এটা কি ইনসাফ, নাকি মুখ বন্ধ করার এক ধরনের রাজনৈতিক ঘুষ? একজন ভুক্তভোগী পরিবারের কান্নাকে রাষ্ট্রীয় সুবিধা দিয়ে থামিয়ে দেওয়া আর অপরাধীর বিচার না করে ধামাচাপা দেওয়া, এই দুইয়ের মধ্যে নৈতিকতার কোনো স্থান নেই। এটা তো সেই স্বজনপ্রীতি, দলীয়করণের নতুন ঘটনা, নতুন বন্দোবস্ত। এর বিরুদ্ধে না রাস্তায় নেমেছিল? আসলে সে উদ্দেশ্য ছিল না, ক্ষমতা দখল ছিল উদ্দেশ্য। আজ যদি নাহিদ ইসলামরা এই সুবিধাগুলোকে ইনসাফ বলে চালিয়ে দেয়, তবে আমরা বলেছিলাম যে জুলাইতে তারা ক্ষমতা দখল করতে নেমেছে, সেটাই হয়েছে। তারা আসলে মানুষকে আন্দোলনের ধোঁকা দিয়েছিল, সেটাই আজকে প্রমাণিত হচ্ছে। এনসিপি এখন জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অংশ হয়ে 30টি আসনে নির্বাচন করছে। এই জোটের রাজনৈতিক দর্শন এবং নাহিদ ইসলামের বৈষম্য মুক্ত বাংলাদেশের স্বপ্ন কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে জনমনে ধোঁয়াশা আছে। নাহিদ বলেছেন বাংলাদেশ আফগানিস্তান হবে না, বরং মালয়েশিয়া বা তুরস্কের মতো হবে, সেই তুরস্ক। শুনতে বেশ ভালো লাগে, কিন্তু মাঠের রাজনীতি আর জোটের সমীকরণ কি সেই উদারনৈতিক সমাজের ইঙ্গিত দিচ্ছে?
নাকি ক্ষমতার লোভে এমন সব শক্তির সঙ্গে হাত মেলানো হচ্ছে যারা দেশের প্রগতিশীল এবং সাংস্কৃতিক কাঠামোকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়? তিনি পুলিশ বাহিনীর নাম বদলে জনসেবক বাহিনী করার কথা বলেছেন। হাসবো না কাঁদবো। কেন্দ্রীয় কাঠামো ভেঙে ফেলার কথা বলেছেন। নাম বদলালে কি চরিত্র বদলায়? পুলিশের ড্রেস বদলানো হয়েছে, র্যাবের নাম বদলানো হয়েছে, তাতে কি হয়েছে? পুলিশের ড্রেস বদলানোর পর হাদি হত্যার বিচার চেয়ে রাস্তায় নামার পরে তাদের কি যেন ভেঙে দিয়েছে পুলিশ, দেয়নি? আমরা অতীতেও দেখেছি প্রতিষ্ঠানের নাম বা লোগো বদলেছে, কিন্তু ভেতরের দুর্নীতি, দলীয় আনুগত্য এবং ভয়ঙ্কর হয়ে ওঠার সংস্কৃতি বহাল তবিয়তে রয়ে গেছে। পুলিশকে স্থানীয় সরকারের হাতে দিলে তা যে স্থানীয় রাজনৈতিক নেতাদের লাঠিয়াল বাহিনীতে পরিণত হবে না, তার গ্যারান্টি কে দেবে ভাইয়া? 18 বছর হলেই বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের কথা বলেছেন তিনি। বাংলাদেশের সোসাইটি থেকে মানুষ শান্তির কথা বলে, সারা পৃথিবীতে মানুষ শান্তির কথা বলে, আর বাংলাদেশে তিনি 18 বছর না হলেই তাদের সামরিক প্রশিক্ষণ দিয়ে এক একজন জঙ্গি তৈরি করতে যাচ্ছেন। মানে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এটা কতটা বাস্তবসম্মত বলেন? যেখানে বেকারত্ব সমস্যা প্রকট, যেখানে তরুণরা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে, সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া বা সামরিক কায়দায় প্রশিক্ষণ দেওয়া কি নতুন অস্থিরতার জন্ম দেবে না? তারা ডাকাত হয়ে উঠবে না? তারা তো ডাকাতি করবে, কারণ অস্ত্রের প্রশিক্ষণ পাওয়ার পরে চাকরি না পেলে তারা ডাকাতি ছাড়া আর কি করতে পারবে বলুন তো? উন্নত বিশ্বের উদাহরণ টেনে হাইটেক ডিফেন্স বা আধুনিকায়নের কথা বলা সহজ, কিন্তু দেশের ভঙ্গুর অর্থনীতি সেই ভার বহন করতে কতটা প্রস্তুত তা তো আমরা জানি না। পৃথিবীর কোন দেশে এখন 18 বছর হলে এইসব প্রশিক্ষণ দেওয়া হয় আপনি বলুন তো? এক চায়না ছাড়া, নর্থ কোরিয়া ছাড়া। নির্বাচনের আগে তরুণদের আকৃষ্ট করার চটকদার বুলি হিসাবে শুনতে ভালো লাগবে, কিন্তু বাস্তবতা ভয়াবহ। সবচেয়ে বড় পরিহাসের বিষয় হলো নাহিদ ইসলাম যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন তখন মানুষ হাসে, ঘোড়ায়ও হাসে আসলে। কারণ তার পিতার বিরুদ্ধে, তার সহকর্মী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির গল্প মানুষ ছড়িয়ে দিয়েছিল। 10,000 টাকার ব্যাংক হিসাব নিয়ে এই নাহিদ ইসলাম নির্বাচনে নেমেছেন আর লাখ লাখ টাকা খরচ করছেন। কোথা থেকে পাচ্ছেন তিনি এই টাকা? তিনি গত 1.5 বছর সরকারের অংশ বা ঘনিষ্ঠ জন হিসেবে থেকেও কোনো পরিবর্তন আনতে পারেননি এই দুর্নীতির সংস্কৃতিতে। তিনি বলেছেন পুরনো রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা ছিল। তাহলে সেই চেষ্টার বিরুদ্ধে আপনারা কি করেছেন বলুন তো? এখন নির্বাচনের আগে অনভিজ্ঞতার দোহাই দিয়ে সব দায় এড়াতে চাইছেন। সোজা, তাই না? খুব সোজা। জনগণ খুব বোকা, তারা বুঝবে না কোনটা আন্তরিকতা আর কোনটা নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল। তিনি 12 ফেব্রুয়ারিকে পরিবর্তনের দিন হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু যদি নির্বাচন সুষ্ঠু না হয়, যদি সেই পুরনো কায়দাতেই ব্যালট বা ইভিএম নিয়ন্ত্রিত হয়, তবে 5 আগস্টের তথাকথিত বিপ্লব যে ব্যর্থ হয়ে গেছে তিনি সেটা স্বীকার করে ফেলেছেন এই তার বক্তব্যের ভেতর দিয়ে। রাষ্ট্রীয় গণমাধ্যম ব্যবহার করে আজ নাহিদ ইসলামরা যে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করলেন, তা দিয়ে কি বুঝলেন? তা দিয়ে কি বুঝলেন না যে আগামীর ইনসাফের এটাই নমুনা? নিজেরা ক্ষমতায় বা ক্ষমতার কাছাকাছি থাকলে নিয়ম ভাঙা যায়, আর বিরোধীরা করলে তা অপরাধ। বাংলাদেশের রাজনীতির তো এটাই প্রধান অসুখ ছিল, তাই না? নাহিদ ইসলামরা ভেবেছিল তারা নতুন দিনের দিশারি হবে, নতুন বন্দোবস্ত আনবে, কিন্তু ক্ষমতার স্বাদ আর নির্বাচনের সমীকরণ তাদের খুব দ্রুত সেই পুরনো রাজনীতির চোরাগুলিতে নামিয়ে এনেছে। আজ যারা বৈষম্যহীন সমাজের কথা বলে বা ক্ষমতায় যেতে চায়, তাদের নিজেদের আচরণেই যদি বৈষম্যের দুর্গন্ধ থাকে, তবে সাধারণ মানুষ তাদের উপর ভরসা রাখবে কেন বলুন তো? দিন শেষে রাজনীতি বিশ্বাসের খেলা। তরুণরা বিশ্বাস করেছিল এই নেতৃত্ব তাদের জন্য একটি মেধাভিত্তিক ন্যায়পরায়ণ সমাজ গড়বে, কিন্তু আজ যখন দেখলো যে চাকরির বাজারে সেই একই দলীয়করণের ছায়া, বিচারের নামে আপোষকামিতা, নির্বাচনের মাঠে বিশেষ সুবিধা নেওয়ার প্রবণতা আর হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপরে মাহফুজ আলমের নামে, তখন এই যারা আন্দোলনে নেমেছিল তারা যে ভুল করেছিল এদের পেছনে দাঁড়িয়ে, সে কথা তারা এখন সবাই বলছে। নাহিদ ইসলাম হয়তো স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু সেই স্বপ্নের ভেতরে যে সুতো ব্যবহার করা হচ্ছে স্বপ্ন বোনার জন্য, তা পুরনো, জরাজীর্ণ, স্বার্থপর এবং সহিংস। শুধু তাই নয়, দুর্নীতিপরায়ণ। বৈষম্যকে কেবল কথার ফুলঝুরি দিয়ে দূর করা যাবে না, এর জন্য প্রয়োজন সততা আর নিজের সুবিধা ত্যাগের মানসিকতা। দুর্ভাগ্যজনকভাবে আজকে তার এই জাতির উদ্দেশ্যের ভাষণ প্রমাণ করে দিল যে ত্যাগের চেয়ে ভোগের রাজনীতি এখন চালকের আসনে, এবং তারা সেটা খুব ভালোভাবে আয়ত্ত করেছেন। তারা অফিস দখল করেছেন, তারা বাংলাদেশের হোটেলে থেকেছেন। আপনি চিন্তা করুন, আমরা ভুলে গেছি যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নাহিদ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, হাসনাত, সাজিস
দিনের পর দিন হোটেলটা ব্যবহার করেছে। নাহিদ ইসলামরা বৈষম্যকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ঘোষণা করে দিয়েছেন, আর তাদের কর্মকাণ্ড সেটা প্রমাণ করছে যে তথাকথিত জুলাইয়ের চেতনার নামে জাতির সঙ্গে এক নিষ্ঠুর রসিকতা করা হয়েছে এবং জাতি তার খেসারত দেবে আগামী বহুদিন। ভালো থাকবেন সবাই।